আসসালামু আলাইকুম আমার স্নেহের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমাদের মনে আছে আমি তোমাদের পড়াচ্ছিলাম রসায়ন প্রথম পত্রের চতুর্থ অধ্যায় রাসায়নিক পরিবর্তন। রসায়ন প্রথম পত্রের চতুর্থ অধ্যায় রাসায়নিক পরিবর্তন। এখানে 4টা ইউনিট ছিল। আমরা ইউনিট 2 পড়ছিলাম রাসায়নিক সাম্যাবস্থা। আমরা ইতিমধ্যে অলরেডি পড়ে এসেছি কি আমরা উভমুখী বিক্রিয়া কাকে বলে, রাসায়নিক সাম্যাবস্থা কী এবং এর বৈশিষ্ট্য ইত্যাদি পড়েছি। এই রাসায়নিক সাম্যাবস্থার উপরে ভিত্তি করে একটা গুরুত্বপূর্ণ সূত্র দুজন বিজ্ঞানী গুল্ডবার্গ এবং ওয়েজ দিয়েছিলেন 1867 সালে, এবং সেই সূত্রটি আমরা আজকে পড়ব। আজকে লেকচার 3 আউট অফ 18 এটাতে আমরা পড়ব। সূত্রটির নাম হচ্ছে ভরক্রিয়া সূত্র, ল অফ অ্যাক্টিভ ম্যাস। ল অফ অ্যাক্টিভ ম্যাস, এই ভরক্রিয়া সূত্রটি আমি তোমাদের লিখে দিব এবং এটা বিশ্লেষণ করব। এর উপরে ভিত্তি করে আজকের ক্লাসটি হবে। এসো বন্ধুরা, আমরা প্রথমেই দেখে নিই ভরক্রিয়া সূত্র কি। ভরক্রিয়া সূত্র, ভরক্রিয়া সূত্র, ল অফ অ্যাক্টিভ ম্যাস। ভরক্রিয়া সূত্র, ভরক্রিয়া সূত্র লিখে দিচ্ছি আমি। নির্দিষ্ট তাপমাত্রায়, আমি প্রথম তোমাদের সূত্রটা লিখে দিই, পরে ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। নির্দিষ্ট তাপমাত্রায় কোনো রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ, কোনো রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ ওই বিক্রিয়ার বিক্রিয়ক সমূহের সক্রিয় ভরের সমানুপাতিক। সক্রিয় ভরের সমানুপাতিক। আমি জাস্ট আবারও মুখে বলছি, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ ওই বিক্রিয়ার বিক্রিয়ক সমূহের সক্রিয় ভরের সমানুপাতিক। বন্ধুরা, এই সূত্রটিতে প্রত্যেকটি টার্ম তোমাদের জানা, শুধু একটি নতুন, এই নতুনটা আমি ব্যাখ্যা দেব। তাপমাত্রা তোমরা জানো, রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ এটাও জানো, বেগ, আর বিক্রিয়ক এটাও জানো যারা বিক্রিয়া অংশগ্রহণ করছে। শুধুমাত্র এই সক্রিয় ভর, এই সক্রিয় ভর শব্দটি তোমাদের কাছে অ্যাক্টিভ ম্যাস এক নতুন। এই সক্রিয় ভর জিনিসটা আমি তোমাদের একটু ব্যাখ্যা করে দিই। কি সক্রিয় ভর? এই সক্রিয় ভরটা কি এইটা একটু বুঝিয়ে দিই তোমাদের। সক্রিয় ভর বলতে, মনে করো একটা বিক্রিয়া আছে A + B, রিভার্সিবল C + D। এখানে বিক্রিয়ক হচ্ছে A এবং B, আর CD হচ্ছে উৎপাদ, আর উভমুখী বিক্রিয়া। তো এই বিক্রিয়ক বা উৎপাদসমূহের মোলার ঘনমাত্রা এবং যদি গ্যাসীয় পদার্থ তাহলে আংশিক চাপ, এটাকেই বলা হচ্ছে সক্রিয় ভর। সক্রিয় ভর দুটা জিনিস হতে পারে, আইদার এটা একটা মোলার ঘনমাত্রা হতে পারে, ঘনমাত্রা কনসেন্ট্রেশন একটা, আরেকটা হচ্ছে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে এটা আংশিক চাপ। এই আংশিক চাপটাকে সক্রিয় ভর বলে। তাহলে একটা কি হলো সক্রিয় ভর বলতে আমরা কি বুঝছি? মোলার ঘনমাত্রা, এটা একটা বিষয়। এই মোলার ঘনমাত্রাকে আমরা প্রকাশ করি, মানে এর মোলার ঘনমাত্রা আমরা কীভাবে প্রকাশ করব? কনসেন্ট্রেশন অফ এ, বি এর মোলার ঘনমাত্রা কনসেন্ট্রেশন অফ বি, অর্থাৎ একটা থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা প্রকাশ করতে পারি। আমরা অবশ্য সি দিয়েও লিখতে পারি। আমি যদি বলি সি অফ এ, দ্যাট মিনস এর কনসেন্ট্রেশন মোলার ঘনমাত্রা। সি অফ বি, এটাও লেখা যেতে পারে। আমরা থার্ড ব্র্যাকেট দিয়েও লিখতে পারি, সি দিয়েও লিখতে পারি, দুটাই ঠিক আছে। আরেকটি হচ্ছে আংশিক চাপ। গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আংশিক চাপকে সক্রিয় ভর বলে। আংশিক চাপ, আংশিক চাপটা আমরা কি লিখি? মনে করো এর আংশিক চাপ বলতে পি অফ এ, বি এর আংশিক চাপ পি অফ বি, ঠিক সিমিলারলি সি এর পি অফ সি, পি অফ ডি ইত্যাদি।
তাহলে বন্ধুরা সক্রিয় ভর বলতে আমরা কি বুঝলাম? সক্রিয় ভর বলতে বিক্রিয়ক বা উৎপাদ পদার্থসমূহের মোলার ঘনমাত্রা অথবা আংশিক চাপ, মোলার ঘনমাত্রা অথবা আংশিক চাপ। তাহলে আমরা যে কোনো একটা শব্দ দিয়ে যদি বলি তাহলে এই জিনিসটা কীরকম সূত্রটা দাঁড়ায় দেখো তো। নির্দিষ্ট তাপমাত্রায় কোনো রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ ওই বিক্রিয়কসমূহের মোলার ঘনমাত্রার সমানুপাতিক, অথবা বলতে পারি ওই বিক্রিয়কসমূহের আংশিক চাপের সমানুপাতিক। ইজ ইট? ইয়েস, ইট ইজ কারেক্ট। তাহলে আমরা সেই দুটাকে একত্রে বলছি কি? সক্রিয় ভর। আচ্ছা বন্ধুরা, এখন এই ভরক্রিয়া সূত্রের উপর ভিত্তি করে একটা বিক্রিয়ার আমরা সাম্য ধ্রুবক নির্ণয় করব। চলো সেদিকে আমরা এগিয়ে যাচ্ছি। আচ্ছা, এখানে একটা কথা তার আগে বলে নিই। লক্ষ্য করো, এখানে কিন্তু দুটি বিক্রিয়া আছে। দুটি বিক্রিয়াকে আমি আগেও বলেছিলাম, এটা উভমুখী একটি বিক্রিয়া। একটা সম্মুখ দিকের বিক্রিয়া, একটা পশ্চাৎ দিকের বিক্রিয়া। বিক্রিয়াটা যখন সম্মুখ দিকে চিন্তা করব তখন বিক্রিয়ক এ এবং বি, কিন্তু বিক্রিয়াটা যখন পশ্চাৎ দিকে চিন্তা করব তখন বিক্রিয়কটা কি বলো তো? কমেন্টসে জানাও বিক্রিয়কটা কি। যখন বিক্রিয়কটা পিছন দিকে আমি চিন্তা করব যে পিছন দিকে ঘটছে, তখন বিক্রিয়ক হচ্ছে সি এবং ডি, উৎপাদ তখন এ বি। আমি যখন বিক্রিয়াটা চিন্তা করব সামনের দিকে, বিক্রিয়াটা এদিকে ঘটছে, তাহলে বিক্রিয়ক হলো এ বি আর উৎপাদ হচ্ছে সিডি। আর যদি চিন্তা করি সিডি থেকে এবি উৎপন্ন হচ্ছে, তখন বিক্রিয়াটা পিছন দিকে যদি চিন্তা করি, সেক্ষেত্রে সি এবং ডি হচ্ছে বিক্রিয়ক আর এবি হচ্ছে উৎপাদ। তাহলে এখানে দুটো বিক্রিয়া রয়েছে, একবার বিক্রিয়ক হচ্ছে এবি, একবার বিক্রিয়ক হচ্ছে সিডি। আচ্ছা বন্ধুরা, আমি এখন যে কাজটা করব, এই বিক্রিয়ার ক্ষেত্রে সাম্য ধ্রুবক নির্ণয় করব। আমি মানে সক্রিয় ভর একবার মোলার ঘনমাত্রায় ধরতে পারি, একবার আংশিক চাপে ধরতে পারি। চলো আমি সাম্য ধ্রুবকের দিয়ে যাচ্ছি ভরক্রিয়া সূত্রের উপর ভিত্তি করে। তোমরা একটু আমার সাথে থাকো মনোযোগ দিয়ে, তোমরাও পারবে। আমরা এই ভরক্রিয়া সূত্র প্রয়োগ করে কোনো একটা বিক্রিয়ার ক্ষেত্রে সাম্য ধ্রুবক কেপি এবং কেসি নির্ণয় করব। কেপি কেসি একটা ভাইটাল জিনিস, অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটু পরেই বুঝতে পারবে কেপি কেসি জিনিসটা কি। চলো মনে করো একটা বিক্রিয়া, একটু আগে যেটা দেখেছিলাম সেটাকেই কল্পনা করি। এ প্লাস বি রিভার্সেবল সি প্লাস ডি। এখন ভরক্রিয়া সূত্র মতে সম্মুখমুখী বিক্রিয়ার ক্ষেত্রে কি হচ্ছে দেখো। ভরক্রিয়া সূত্র মতে আমরা কি পাই? সম্মুখমুখী বিক্রিয়ার ক্ষেত্রে R of A proportional to concentration of A concentration of B। আমরা যে ভরক্রিয়া সূত্রতে শিখেছিলাম কি, কোনো বিক্রিয়ার গতিবেগ R of F, R of F মানে সম্মুখমুখী বিক্রিয়ার গতিবেগ। সম্মুখমুখী বিক্রিয়ার গতিবেগ বিক্রিয়ক সমূহের সক্রিয় ভরের সমানুপাতিক। সক্রিয় ভর বলতে আমি মোলার ঘনমাত্রাটাকে ধরে নিলাম এক্ষেত্রে। তাহলে ঘনমাত্রা এ এর মোলার ঘনমাত্রা ইন্টু বি এর মোলার ঘনমাত্রা, এটা হচ্ছে তোমার আমরা ভরক্রিয়া সূত্র থেকে পাচ্ছি। তার একটা অ্যাপ্লিকেশন দেখাচ্ছি। বা আর অফ এফ সমান কে ওয়ান ঘনমাত্রা এ ঘনমাত্রা বি। আমি এই সমানুপাতিকটাকে সমান করে দিলাম, তখন একটা সমানুপাতিক ধ্রুবক দিয়ে গুণ করে দিলাম। এটা তো ম্যাথমেটিক্যাল বিষয়, তোমরা জানো। এটাকে আমি 1 নাম্বার সমীকরণ মনে করলাম। এটা সম্মুখমুখী বিক্রিয়ার ক্ষেত্রে। এবার পশ্চাৎমুখী বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে? এই বিক্রিয়ার ক্ষেত্রে তখন বিক্রিয়ক হচ্ছে সি এবং ডি। বিক্রিয়াটা যখন পিছন দিকে চিন্তা করব, অর্থাৎ আর অফ বি প্রপোর্শনাল টু, অর্থাৎ পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগ সমানুপাতিক কার সমানুপাতিক? কনসেন্ট্রেশন অফ সি কনসেন্ট্রেশন অফ ডি। কেন না, বিক্রিয়াটা যখন পশ্চাৎমুখী তখন কিন্তু বিক্রিয়ক হচ্ছে সি এবং ডি। যখন সামনের দিকে ছিল তখন বিক্রিয়ক ছিল এ বি, তাই আমি আর অফ এফ লিখেছি কনসেন্ট্রেশন অফ এ কনসেন্ট্রেশন অফ বি, কিন্তু আর অফ বি প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন অফ সি কনসেন্ট্রেশন অফ ডি। বা R of B is equal to K2 into concentration of C concentration of D। এটা 2 নাম্বার সমীকরণ।
আচ্ছা বন্ধুরা, যখন বিক্রিয়াটা সাম্যাবস্থায় থাকে, সাম্যাবস্থায় কি হয়, সামনের বেগ আর পিছনের বেগ কিন্তু সমান হয়ে যায় না। সাম্যাবস্থায় কি হচ্ছে, সাম্যাবস্থা কাকে বলে? যখন সামনের বেগ আর পিছনের বেগ সমান হয়ে যায়। আর অফ এফ সমান আর অফ বি। সাম্যাবস্থায় সামনের বেগ আর পিছনের বেগ, রেট অফ ফ্রন্ট রিয়াকশন অ্যান্ড রেট অফ ব্যাক রিয়াকশন, এফ ফর ফ্রন্ট, বি ফর ব্যাক, আর আর ফর রেট। রেট অফ ফ্রন্ট রিয়াকশন ইকুয়াল টু রেট অফ ব্যাক রিয়াকশন। তার মানে আর অফ এফ ইজিক্যাল টু, আমি কি দেখেছি, আর অফ এফ ইজিক্যাল টু K1 কনসেন্ট্রেশন অফ কনসেন্ট্রেশন বি, আর অফ বি ইজিক্যাল টু K2 কনসেন্ট্রেশন অফ সি কনসেন্ট্রেশন ডি। তাহলে 1 নম্বর 2 নম্বর সমীকরণে আমি কি পাচ্ছি? অতএব K1 কনসেন্ট্রেশন অফ এ কনসেন্ট্রেশন অফ বি ইজ ইকুয়াল টু K2 কনসেন্ট্রেশন অফ সি কনসেন্ট্রেশন অফ ডি। বা K1 by K2 is equal to concentration of C, concentration of D ভাগ concentration of A, concentration of B। আমি একটু ওদিকে চলে যাই, এখান থেকে আমি এটা একটু ঘুরিয়ে লিখি, এই K1 K2টাকে ওদিকে লিখি আর এটাকে এদিকে লিখছি। বা concentration of C, concentration of D ভাগ concentration of A, concentration of B is equal to K1 ভাগ K2 is equal to হচ্ছে KC। আরেকটা ধ্রুবক চলে এলো, KC লিখলাম। KC অর্থাৎ এটা সাম্য ধ্রুবক মোলার ঘনমাত্রায়, C ফর কনসেন্ট্রেশন। এই যে আমরা এখানে মোলার ঘনমাত্রা ধরেছিলাম সক্রিয় ভরটা, এটাকে বলা হয় KC, হচ্ছে KC কে মোলার ঘনমাত্রার সাম্য ধ্রুবক বলা হয়, সাম্য ধ্রুবক বলা হয়। তাহলে KC কে আমরা কি বলি? মোলার ঘনমাত্রায় সাম্য ধ্রুবক বলি। তো বন্ধুরা, বিষয়টি আমি জাস্ট তোমাদের আরেকবার বোঝানোর চেষ্টা করছি, কোথাও গ্যাপ হলে কমেন্টসে জানাও, সেটাও পরিষ্কার করে দিব। আশা করি বুঝতে পারবে ইনশাআল্লাহ। আমি এটা বুঝিয়ে আবার কেপিতে যাব। লক্ষ্য করো, বিক্রিয়াটা হচ্ছে A প্লাস বি সি প্লাস ডি, দুটা বিক্রিয়া আছে, একটা সম্মুখমুখী বিক্রিয়া, একটা পশ্চাৎমুখী বিক্রিয়া। সম্মুখমুখী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক হচ্ছে A এবং বি, আর পশ্চাৎমুখী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক হচ্ছে সি এবং ডি। এটা আগেই বলেছি। ভরক্রিয়া সূত্র মতে কোনো বিক্রিয়ার বেগ, গতিবেগ বিক্রিয়ক সমূহের সক্রিয় ভর বলতে মোলার ঘনমাত্রা বা আংশিক চাপ এর সমানুপাতিক। তো আমি ভরক্রিয়া সূত্র মতে আর অফ এফ, সম্মুখমুখী বিক্রিয়ার গতিবেগ সমানুপাতিক কনসেন্ট্রেশন অফ এ কনসেন্ট্রেশন অফ বি, অর্থাৎ এর মোলার ঘনমাত্রা এবং বি এর মোলার ঘনমাত্রা সমানুপাতিক। আমি এখানে মোলার ঘনমাত্রাকে সক্রিয় ভর ধরেছি। বা আর অফ এফ সমান, আমি সমানুপাতিকটা সমান লিখলে একটা সমানুপাতিক ধ্রুবক দিয়ে গুণ করি আমরা, K1 ইন্টু ঘনমাত্রা এ ঘনমাত্রা বি। এটা গেল 1 নম্বর সমীকরণ। এবার আর অফ বি, পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগ সমানুপাতিক ঘনমাত্রা সি ঘনমাত্রা ডি। আমি যখন পশ্চাৎমুখী বিক্রিয়া চিন্তা করছি তখন সি এবং ডি কিন্তু বিক্রিয়ক হয়ে যাচ্ছে, তো ঘনমাত্রা সি ঘনমাত্রা ডি হলো। তো আর অফ বি ইজ ইকুয়াল টু K2 ইন্টু ঘনমাত্রা সি ঘনমাত্রা ডি। তো আমি দুটা সমীকরণ পেলাম, একটা সম্মুখমুখী বিক্রিয়ার জন্য, একটা পশ্চাৎমুখী বিক্রিয়ার জন্য। আর বিক্রিয়াটি যখন সাম্যাবস্থায় থাকে, আমরা গত ক্লাসে শিখেছিলাম বিক্রিয়া সাম্যাবস্থা তাকে বলা হয় উভমুখী বিক্রিয়া যখন সামনের এবং পিছনের বেগটা ইকুয়াল হয়ে যায়, সমান হয়ে যায়। তা সাম্যাবস্থায় কি হয়? আর অফ এফ সমান আর অফ বি, দুটো ইকুয়াল। তাহলে এই দুটো সমীকরণ থেকে কী পাচ্ছি? আর অফ এফ মানে K1 ঘনমাত্রা এ ঘনমাত্রা বি, আর আর অফ বি মানে K2 ঘনমাত্রা সি ঘনমাত্রা ডি। তাহলে K1 বাই K2, K2টাকে এখানে নিয়ে এলাম আর এ বিটাকে এখানে নিয়ে গেলাম। K1 বাই K2 ইকুয়াল টু সি ঘনমাত্রা সি ঘনমাত্রা ডি বাই ঘনমাত্রা এ ঘনমাত্রা বি। বা এখানে এই জিনিসটা ঘুরিয়ে লিখলাম, ঘনমাত্রা সি ঘনমাত্রা ডি ভাগ ঘনমাত্রা এ ঘনমাত্রা বি ইকুয়াল টু K1 বাই K2 বা KC। এটা একটা নতুন একটা সাম্য ধ্রুবক পেলাম।
নতুন একটা ধ্রুবক, এটাকে সাম্য ধ্রুবক বলা হয়। এবং কী সাম্য ধ্রুবক? কেসিকে বলা হয় মোলার ঘনমাত্রায় সাম্য ধ্রুবক। আমি আগেই বলেছিলাম যে সক্রিয় ভরকে দুটা ভাবে ধরা হয়, একটা হচ্ছে মোলার ঘনমাত্রা, একটা হচ্ছে আংশিক চাপ। আমি যদি আংশিক চাপে ধরতাম তাহলে সমীকরণটা কেমন হতো? আংশিক চাপ ধরলে এই থার্ড ব্র্যাকেটে এটাকে আমরা লিখতাম পি অফ এ, আর থার্ড ব্র্যাকেট বি এটাকে আমরা কী লিখতাম? পি অফ বি। এই থার্ড ব্র্যাকেট সি এটাকে কী লিখতাম? পি অফ সি। আর থার্ড ব্র্যাকেট ডিটাকে কী লিখতাম? পি অফ ডি। কখন? যদি এটাকে আংশিক চাপ হিসাব করতাম সেক্ষেত্রে। তাহলে আংশিক চাপ হলে এখানে ইকুয়েশনটা কি দাঁড়াতো দেখো তো। এই সি ডি এ বি এই জায়গায় পি যদি লিখি, পি অফ সি ইন্টু পি অফ ডি ডিভাইডেড বাই পি অফ এ পি অফ বি, এটা K1/K2 আসতো এবং এটা হতো KP। এটা হচ্ছে আংশিক চাপে সাম্য ধ্রুবক। এই KPটাকে বলা হয় আংশিক চাপে। অর্থাৎ আমি তোমাদের সংক্ষেপে একটু লিখে দেখাচ্ছি, এই জায়গায় ঘনমাত্রা না দিয়ে জাস্ট সংক্ষেপে দেখাচ্ছি, এটাকে ঠিক রেখে দেখাচ্ছি। এখানে আমি পি অফ এ পি অফ বি লিখতাম, পি অফ এ পি অফ বি। আর এই সি ডি এর জায়গায় ঘনমাত্রার জায়গায় আংশিক চাপে চলে গেলাম, পি অফ সি পি অফ ডি, পি অফ সি পি অফ ডি। তাহলে ইকুয়েশনটা কী দাঁড়াতো? এটা এই জিনিসটা আমি এগুলো না লিখে সরাসরি ওখানে চলে যাচ্ছি। আমার এই জিনিসটা কী দাঁড়াতো? এই ইকুয়েশনটা দাঁড়াতো। আমি এগুলো মুছে ফেললাম। হ্যাঁ, আচ্ছা, একটু কষ্ট করে লিখেছি যখন, তার একটু লিখিয়ে দিই তোমাদের জাস্ট সহজ করার জন্য। এটা হবে পি অফ এ ইন্টু পি অফ বি, এটা হবে পি অফ ডি পি অফ সি ইন্টু পি অফ ডি, এটা হবে তোমার পি অফ সি পি অফ ডি ভাগ পি অফ এ পি অফ বি। পরের ধাপটা কি আসবে? এখানে চলে এলো, দিস ইজ। এটা হচ্ছে এই কেপিকে আংশিক চাপে সাম্য ধ্রুবক বলা হয়। কেপিকে আংশিক চাপে সাম্য ধ্রুবক বলা হয়। সাম্য ধ্রুবক বলা হয়, কেপিকে আংশিক চাপে সাম্য ধ্রুবক বলা হয়। তাহলে বন্ধুরা আমরা দুটা জিনিস পেলাম, একটা হলো কি কেপি, একটা কেসি। আমি এটা মুছে ফেলছি সম্পূর্ণ জিনিসটা এবং সংক্ষেপে একটা লিখি, অর্থাৎ সবটা মুছে ফেলছি। সবটা মুছে ফেলে আমি জাস্ট জিনিসটা তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। একটু মনোযোগ দাও, মনোযোগ দিলে বুঝতে পারবে। আজকে ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এর উপর ভিত্তি করে পরবর্তী ক্লাসগুলো বুঝতে পারবে। এটা একটা বিক্রিয়া। এই বিক্রিয়ার ক্ষেত্রে কেসিটা কি বললাম? কনসেন্ট্রেশন অফ সি কনসেন্ট্রেশন অফ ডি ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ এ কনসেন্ট্রেশন অফ বি। আর কেপিটা কি? পি অফ সি পি অফ ডি ভাগ পি অফ এ পি অফ বি। এটা হচ্ছে মোলার ঘনমাত্রায় সাম্য ধ্রুবক, এটা আংশিক চাপে সাম্য ধ্রুবক। সাম্যাবস্থায় থাকলে যে ধ্রুবকটা পাচ্ছি সেই ধ্রুবকটা হচ্ছে উৎপাদসমূহের, কেসি এর ক্ষেত্রে কী হচ্ছে? উৎপাদসমূহের মোলার ঘনমাত্রার গুণফল ভাগ বিক্রিয়ক সমূহের মোলার ঘনমাত্রার গুণফল। আর এখানে কি? উৎপাদসমূহের আংশিক চাপের গুণফল ভাগ বিক্রিয়ক সমূহের আংশিক চাপের গুণফল। এটাই হচ্ছে তোমার কেসি বা কেপি। আমি একটাকে আপাতত আলোচনায় রাখি, দুটা একত্রে করলে তোমাদের অ্যামালগাম হয়ে যাবে। যখন প্রয়োজন হবে আমি একত্রে করব এবং দুটো আলাদা আলাদা বিশ্লেষণ করব ইনশাল্লাহ। একটা সামনে রেখে এখন আলোচনা করছি। লক্ষ্য করো, কেসি লিখতে গেলে আমরা কি লিখছি? উৎপাদটা কিন্তু উপরে আর বিক্রিয়কটা নিচে। উৎপাদটা উপরে, বিক্রিয়কটা নিচে। বন্ধুরা, এই সাম্য ধ্রুবক সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। গুরুত্বপূর্ণ শুধু না, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা তোমাদের সিকিউ প্রশ্ন হিসাবে আসে, উদ্দীপক দিয়ে আসতে পারে, আর ডাইরেক্ট এলে 2 মার্কসের আসে। সেটা হচ্ছে সাম্য ধ্রুবক কেসি এর মান
কখনো শূন্য হয় না। প্রশ্নটা দুই ভাগে আসে, একটা কখনো শূন্য বা অসীম হয় না। আমি আপাতত একটা পার্ট তোমাদের দেখাচ্ছি, বিপরীত পার্টটাও বলে দেবো। প্রশ্নটা আসে কখনো শূন্য বা অসীম হয় না, আবার কখনো শুধু একটাই আসে যে কখনো শূন্য হয় না, এটা। তা আমি শুধু শূন্যটা দেখাচ্ছি, পরে অসীমটাও বলে দিব। অর্থাৎ কেসি এর মান কখনো শূন্য হয় না। প্রশ্নটা লক্ষ্য করো, আমি প্রশ্নটা বলি, আমি ব্যাখ্যা তোমাদের বুঝিয়ে দেব। একটা প্রশ্ন আগে দিই, প্রশ্ন খুব খুব গুরুত্বপূর্ণ। আমি ট্রিপল স্টার দিয়ে প্রশ্নটা দিচ্ছি, ট্রিপল স্টার দিয়ে দিলাম, যে সাম্য ধ্রুবক কেসি এর মান কখনো শূন্য হয় না। ব্যাখ্যা করো বা বিশ্লেষণ করো। আমি জাস্ট বিষয়টা তোমাদের ব্যাখ্যা করছি, অত্যন্ত মনোযোগ দিয়ে শোনো, সবাই বুঝতে পারবে। মনে করো একটা বিক্রিয়া আছে এ প্লাস বি রিভার্সেবল সি প্লাস ডি। এ প্লাস বি উভমুখী বিক্রিয়া সি এবং ডি। আচ্ছা, এই বিক্রিয়ার কেসি কি ইতিমধ্যে তোমরা জেনে গেছো। কেসি ইজ ইকুয়াল টু কি? উৎপাদসমূহের মোলার ঘনমাত্রা ভাগ বিক্রিয়ক সমূহের মোলার ঘনমাত্রা। concentration of A, concentration of concentration of C, concentration of D, concentration of A, concentration of B। আচ্ছা বন্ধু, দেখো তো বন্ধুরা, তোমরা একটু চিন্তা করে দেখো তো, কেসির মান শূন্য হতে হলে কি হতে হবে? কেসির মান এটা একটা ভগ্নাংশ যদি মনে করি, উপরেরটা লব নিচেরটা হর, উপরেরটা লব নিচেরটা হর, তাহলে কেসির মান শূন্য হওয়ার একটা কন্ডিশন হচ্ছে যে লবের মানটা শূন্য হতে হবে। অর্থাৎ কেসি ইজ ইকুয়াল টু 0 বাই কনসেন্ট্রেশন অফ এ কনসেন্ট্রেশন অফ বি যদি হয়, তখন কেসির মানটা শূন্য হবে। অর্থাৎ কেসির মান শূন্য হতে হলে কনসেন্ট্রেশন অফ সি এবং কনসেন্ট্রেশন অফ ডি এর মান শূন্য হতে হবে, শূন্য হতে হবে। অর্থাৎ কেসি এর মান শূন্য হওয়ার কন্ডিশন হচ্ছে যে উৎপাদের ঘনমাত্রা শূন্য হতে হবে, উৎপাদের পরিমাণটা শূন্য হতে হবে। কিন্তু কোনো বিক্রিয়ায় কি উৎপাদ কখনো শূন্য হয়? আর বিশেষ করে যখন এই বিক্রিয়ার যখন সাম্যাবস্থায় থাকে, তখন বিক্রিয়ক এবং উৎপাদ কখনোই শূন্য হবে না। আমরা গত ক্লাসে একটা বিষয় শিখেছিলাম। কি শিখেছিলাম? রাসায়নিক সাম্যাবস্থার অন্যতম 4টি বৈশিষ্ট্য শিখেছিলাম। তার মধ্যে 2 নাম্বারটা ছিল কি? অসম্পূর্ণতা। অর্থাৎ এই বিক্রিয়াটা কখনো সম্পূর্ণ হয় না। সম্পূর্ণ হয় না মানে বিক্রিয়ক এবং উৎপাদ কিছু না কিছু থাকবেই থাকবে। তার মানে কখনোই উৎপাদ শূন্য হবে না। আর উৎপাদ যদি শূন্য না হয়, কেসির মান কখনোই শূন্য হতে পারে না। বন্ধুরা, আশা করি বুঝাতে পারছি। আরেকটা বিষয়, সাম্যধ্রুবক কেসির মান কখনো কি অসীম হতে পারে? ইনফাইনাইট। আরেকটি প্রশ্ন, যে শূন্য হয় না কিন্তু অসীম হতে পারে কি না? অসীমও হয় না, অসীম, ইনফাইনাইট, অসীম হয় না। কেন? অসীম হওয়ার কন্ডিশন কি? কেসি অসীম হতে পারে কখন? যখন নিচে শূন্য হবে, অর্থাৎ হর যদি 0 হয়, কনসেন্ট্রেশন অফ সি ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ ডি ডিভাইডেড বাই 0 ইকুয়াল টু ইনফাইনাইট, অসীম। অসীম হওয়ার কন্ডিশন হচ্ছে কি? যে বিক্রিয়কের ঘনমাত্রা কনসেন্ট্রেশন অফ এ কনসেন্ট্রেশন অফ বি এর মান শূন্য হতে হবে। উভমুখী বিক্রিয়ায় কখনো কি বিক্রিয়ক শূন্য হয়? হয় না। এটাও যে অসম্পূর্ণতা একটু আগেই বললাম। একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে শূন্য হয়। একমুখী বিক্রিয়া হলে কি বিক্রিয়ক সম্পূর্ণ উৎপাদে পরিণত হয়, কিন্তু উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক কখনোই শূন্য হয় না। আর বিক্রিয়ক শূন্য না হলে কেসির মান কখনো অসীম হতে পারে না। দ্যাট মিন্স সাম্যধ্রুবক কেসির মান কখনো শূন্য বা অসীম হতে পারে না। তো বন্ধুরা, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আমরা শিখলাম। আমি তোমাদের জাস্ট কি শিখলাম একটা মনে করিয়ে দিয়ে তারপর সামনের দিকে যাচ্ছি। আমরা প্রথমে শিখলাম ভরক্রিয়া সূত্রটা কি। ভরক্রিয়া সূত্র হচ্ছে
কোনো বিক্রিয়া নির্দিষ্ট তাপমাত্রায় কোনো বিক্রিয়ার গতিবেগ বিক্রিয়ক সমূহের সক্রিয় ভর বলতে আমরা এটা বুঝে গেছি মোলার ঘনমাত্রা এবং আংশিক চাপ এর সমানুপাতিক। তারপর তার থেকে আমরা এই বিক্রিয়ার প্রয়োগ করে আমরা দুটি সাম্য ধ্রুবক শিখলাম, একটা কেসি এবং একটা কেপি। কেসি মানে হচ্ছে মোলার ঘনমাত্রায় সাম্য ধ্রুবক, আর কেপি মানে হচ্ছে আংশিক চাপের সাম্য ধ্রুবক। এবং পরিশেষে আমরা যে জিনিসটা শিখলাম, সাম্য ধ্রুবক এর মান, কেসির মান কখনো অসীম বা শূন্য হয় না, শূন্য বা অসীম হয় না। এবং এটার মানে অ্যাপ্লিকেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো সাম্য ধ্রুবক কেসির মান শূন্য হওয়ার শর্ত হচ্ছে উৎপাদের পরিমাণ শূন্য হতে হবে, আর অসীম হওয়ার শর্ত হচ্ছে বিক্রিয়কের পরিমাণ শূন্য হতে হবে। কিন্তু আমরা জানি যে সাম্য ধ্রুবক সাম্যাবস্থায় থাকাকালীন কোনো বিক্রিয়া কখনো সম্পূর্ণ হয় না, অর্থাৎ বিক্রিয়ক এবং উৎপাদ সবসময় কিছু না কিছু অবশিষ্ট থেকেই যায়। তাই কখনোই কেসি এর মান শূন্য বা অসীম হতে পারে না। বন্ধুরা, এই কয়েকটা বিষয় শিখলাম। এসো আমি এখন তোমাদের ছোট্ট একটা বিষয় দেখিয়ে সামনের দিকে যাব। সেটা হচ্ছে আমি এতক্ষণ যেগুলো দেখলাম বিক্রিয়াগুলো এ বি দিয়ে দেখালাম, কোনো মোল সংখ্যা দেখায়নি। মনে করো এ মোল যদি এ হয়, আর বি মোল যদি বি হয়, আর মনে করো সি মোল সি এবং ডি মোল ডি আছে। কোনো বিক্রিয়ায় এ মোল এ নিয়েছি, আর বি মোল বি নিয়েছি, আর সি মোল সি এবং ডি মোল ডি বিক্রিয়া অংশগ্রহণ করেছে। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে সাম্য ধ্রুবক কে সিটা আমরা কিভাবে লিখব? আমরা সাধারণত এটার ক্ষেত্রে মনে করো এই সহগগুলো যদি না থাকতো তাহলে কিভাবে লিখতাম? কেসি সমান কি লিখতাম? কেসি সমান হচ্ছে ঘনমাত্রা সি ঘনমাত্রা ডি ডিভাইডেড বাই ঘনমাত্রা এ ঘনমাত্রা বি। একটু আগে আমরা শিখেছি। এখন যদি সাম্য ধ্রুবক থাকে সেক্ষেত্রে কিভাবে লিখব? এই সহগটা ঘাতে উন্নীত হয়ে যাবে, পাওয়ার হয়ে যাবে, এটা চলে যাবে। এই সি এর সহগ ছিল সি, ঘনমাত্রা সি টু দি পাওয়ার সি, ঘনমাত্রা ডি টু দি পাওয়ার ডি, ঘনমাত্রা এ টু দি পাওয়ার এ, ঘনমাত্রা বি টু দি পাওয়ার বি। জাস্ট এইটা মনে রেখো যে সহগ যেটা থাকবে সেটা ঘাতে উন্নীত হয়ে যাবে। এবার আমি একটা কংক্রিট বিক্রিয়ার এক্সাম্পল দিয়ে দেখাই। এটা তো জাস্ট সবগুলো তোমাদের অ্যাবসার্ড, কাল্পনিক। একটা বাস্তব বিক্রিয়া দেখো। মনে করো N2 প্লাস থ্রাইস H2, উভমুখী বিক্রিয়া হচ্ছে টুয়াইস NH3। এই বিক্রিয়ার ক্ষেত্রে কেসিটা আমরা কি লিখব? দেখো, কেসি সমান, এখানে উৎপাদ হচ্ছে অ্যামোনিয়া, তাহলে ঘনমাত্রা শুধুমাত্র অ্যামোনিয়াই লিখব। আর এখানে যেহেতু 2 আছে, 2 মোল, এটা ঘাতে স্কোয়ার হয়ে যাবে। আর নিচে কি নাইট্রোজেন 1 মোল আছে, তাহলে শুধু নাইট্রোজেন ঘনমাত্রা। আর হাইড্রোজেন কয় মোল আছে? হাইড্রোজেন আছে 3 মোল, তাহলে H2 কিউব। ব্যাস, আমি আশা করি তোমাদের বোঝাতে পারছি। আমি তোমাদের এটা দিলাম, এখন একটা টেস্ট দিব। হ্যাঁ, টেস্ট দিচ্ছি, এমসিকিউ, তোমরা জানাবে কোনটা ঠিক। আমার সময় প্রায় শেষের দিকে। জাস্ট আশা করি বুঝাতে, আগামী ক্লাসে তোমাদের এটার উপর ভিত্তি করে আরও সামনের দিকে যাব, অনেক বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। পরবর্তীতে অঙ্কও করবো আমরা। তার আগে আমি একটা ছোট্ট এমসিকিউ দিচ্ছি, একটা বিক্রিয়া দিব, সেই বিক্রিয়া তোমরা সাম্য ধ্রুবকটা লিখবে। আমি মুছে ফেলছি, এটা মুছে ফেলি। এখন এসে একটা ছোট্ট টেস্ট দিয়ে আজকে আমার ক্লাসটা সমাপ্তি হবে। টেস্টের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্টসে জানাবে এক্ষুনি। মনে করো একটা বিক্রিয়া আছে H2 প্লাস I2, উভমুখী বিক্রিয়া হচ্ছে টুয়াইস HI। আমার প্রশ্ন, বিক্রিয়াটির কেপি এর সমীকরণ নিম্নরূপ। মনে রেখো কেপি, কিন্তু কেপি
পি, আংশিক চাপে সাম্য ধ্রুবক কেপি, কেসি না কিন্তু কে পি, পিটা একটু আলাদা করে লিখি, পিটা আসলে নিচে লিখতে হয়, হ্যাঁ, কেপি। চলো আমি লিখছি 4টা, কোনটা ঠিক তোমরা আমাকে জানাবে। ক, ঘনমাত্রা ঘনমাত্রা HI এর স্কয়ার ভাগ ঘনমাত্রা H2 ঘনমাত্রা I2। খ, ঘনমাত্রা H2 ঘনমাত্রা I2 ভাগ ঘনমাত্রা HI এর স্কয়ার। গ, P অফ HI এর স্কয়ার ভাগ P অফ H2 P অফ I2। ঘ, P অফ H2 P অফ I2 ভাগ P অফ HI এর স্কয়ার। বন্ধুরা, আমার মনে হয় ইতিমধ্যে অনেকেই কমেন্টসে অ্যান্সার জানিয়ে ফেলেছো। ক্লাস শেষে আমি সব দেখব এবং যাদের ঠিক হবে তাদেরটা আমি লাইক দিব। গত ক্লাসে কিন্তু লাইক দিয়েছি, আশা করি দেখেছো। তবে একটা কথা, এই লাইভ ক্লাস চলাকালীন যারা কমেন্টসগুলো করবে শুধু তারাই লাইক পাবে, কারণ পরে কিন্তু আমি এই ক্লাস শেষ হলেই এখনই দেখবো আর কি 10 মিনিটের মধ্যে, এরপরে কিন্তু দিলে হয়তো লাইক না পেলে তখন আমাকে দোষারোপ করতে পারবে না। তো বন্ধুরা, আমাদের ক্লাস আজকের মতো এখানেই শেষ। আমরা আরও সামনের দিকে যাব এই কেপি কেসির উপরে ভিত্তি করে। ইনশাআল্লাহ আগামী ক্লাসে যেটা গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখব, সিকিউ প্রশ্ন আসে কেপি কেসির মধ্যে রিলেশন ডিডাকশন, হ্যাঁ, সম্পর্ক প্রতিস্থাপন একটা নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে, সেখানে যাব এবং তার অ্যাপ্লিকেশনগুলো দেখব। তো বন্ধুরা, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক। তোমাদের সবার জন্য শুভকামনা রেখে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।